আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা গতদিন পর্যন্ত পড়েছিলাম। তো সেদিন কি হয়েছিল? আমরা কিছু ক্যারেক্টার পেয়েছি। যেমন আমরা অনুপমকে পেয়েছি। যদিও তার নামটা এখনো বলি নাই। অনুপমকে পেয়েছি, তার বন্ধু হরিশকে পেয়েছি, বিনুদাকে পেয়েছি, তার পিসতুতো ভাই বিনুদা। আর তার মাকে পেয়েছি। আর তার বাবা উকিল এটা জেনেছি। আর তার মামা। তার মামা তার থেকে ৬ বছরের বড়। এই কিছু জিনিস জেনেছি। এখন তার বিয়ে দেখাদেখি হয়েছে। তো চলো আমরা এখন আজকে ২ নাম্বার পার্টটা শুরু করি। ২ এ কি বলছে আমরা একটু পড়ে দেখি। তো কি বলছে যে বলা বাহুল্য বিবাহ উপলক্ষে কন্যা পক্ষকেই কলকাতা আসিতে হইল। মানে এই দেখো আমাদের যুগে আমরা ছেলেরা কি মেয়েদের বাসায় যায় না মেয়েরা ছেলেদের বাসায় আসে? তোমরাই বলো। অবশ্যই ছেলেরা মেয়েদের বাসায় যায়। ছেলেরা মেয়েদের দেখতে যায়। কিন্তু এখানে কি হয়েছে? এখানে উল্টা হয়েছে। এখানে কি হয়েছে? কন্যাপক্ষই কলকাতায় আসলো ছেলেকে দেখতে। বুঝছো? মানে উল্টা হয়েছে মানে উল্টা কন্যার পিতা শম্ভুনাথ বাবু। এই যে আরেকটা নতুন ক্যারেক্টার বের হয়ে গেল। কে? কন্যার পিতা। কন্যার পিতার নাম কি? শম্ভুনাথ বাবু। ওকে? হরিশকে কত বিশ্বাস করেন? তাহার প্রমাণ এই যে বিবাহের ৩ দিন পূর্বে তিনি আমাকে ১ম চোখে দেখলেন। মানে হরিশের কথায় সোমনাথ বাবু এতটাই বিশ্বাস করছে যে তিনি বিবাহের ৩ দিন আগেই একমাত্র এই যে পুত্রকে দেখছে। এর আগে ছেলে যে কেমন কি কিছু দেখি নাই। তার মানে কি হরিশের উপর এতটা বিশ্বাস দেখেন এবং আশীর্বাদ করিয়া যান। বয়স তার ৪০ এর কিছু এপারে ওপারে। বয়স তার কি ৪০ এর কিছু এপারে ওপারে। চুল কাঁচা, গোঁফে পাক ধরিতে আরম্ভ করিয়াছিল। চুল কাঁচাই আছে, গোঁফে হালকা পাক ধরতে শুরু করেছে। সুপুরুষ বটে। ভিড়ের মধ্যে দেখলে সকলের আগে তার উপরে চোখ পড়িবার মতো। তার মানে বুঝছো? যে অনেক ভিড়ের ভিতর যখন অনেক থাকবে, এই ভিড়ের ভিতরেও তার দিকে চোখ পড়ার মতো চেহারা মানে কি? তাহলে কত সুন্দর চেহারা হইতে পারে একবার কল্পনা করে দেখ। তারপরে কি বলছে? আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইবেন। ওকে? তোমাদের সবার কাছে আন্তরিকভাবে আমি দুঃখিত এবং সরি। অনেক ফজরের সময় ক্লাস নিচ্ছি। আজকে শুধু একটা না আমি আজকে ধরো রাত্রে তোমাদের বায়োলজির অনেকগুলো ক্লাস শুট করছি। ঘুম আসতেছিল না। এজন্য ক্লাস শুট করছি। তোমাদের অনেকগুলো বায়োলজি ক্লাস শুট করছি। এখন বাংলা ক্লাসটা নিচ্ছি। এজন্য একটু মাঝে মাঝে চা খাচ্ছি বা কফি খাচ্ছি। তোমরা এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ঠিক আছে? তাহলে কারণ গল্প পড়তে একটু চা কফি খাইলে মজা লাগে। বুঝছো? তো কি বলছে? আশা করি আমাকে দেখিয়া তিনি খুশি হইয়াছিলেন। বোঝা শক্ত, কেননা তিনি বড়ই চুপ। চুপচাপ মানুষ যদি খুশি হয় তাও বোঝা যায় না, রাগ হলেও বোঝা যায় না। ওকে? বলতে পারছি যে ২ টি একটি কথা বলেন যেন তাহাতে পুরো জোর দেয়া বলেন। হ্যাঁ, মনে করে দেন। তুমি একটা তোমার বন্ধুকে বললে যে, "বন্ধু চল আজকে আমরা কাচ্চি খেয়ে আসি।" আচ্ছা, এরকম কথা বুঝছো? তো এইভাবে কথা মানে মনে কোনো জোর দিয়ে বলেন না। মামার মুখ তখন অনর্গল ছুটেছিল। মামা তো কথা বলতেই আছে। ধনে মানে আমাদের স্থান যে কত, শহরে কারোর চেয়ে কম নয়। এইটাকেই তিনি নানা প্রসঙ্গে প্রচার করতেছিলেন। মানে নিজেকে বড়াই করতেছেন নিজেদের। বুঝছো? শম্ভুনাথ বাবু একথা একেবারে যোগই দিলেন। কোন ফাঁকে একটা হু বা হা কিছুই শোনা গেল না। আমি হইলে দমিয়া যাইতাম। কিন্তু মামাকে দমানো শক্ত। তিনি শম্ভুনাথ বাবুর চুপচাপ ভাব দেখে ভাবিলেন লোকটা নিতান্তই নির্জীব। একেবারে কোনো তেজ নাই। উনি আরো খুশি হইতো যে এটা নির্জীব আমি যাই বলি সেটাই শুনবে, কোনো প্রতিবাদ করবে না। তাহলে আমরাই ওদের উপর কি জোর খাটাইতে পারবো। বুঝছো? ওদেরকে জোর খাটাইতে পারবো। বেহাই সম্প্রদায় আর যাই হোক তেজ থাকাটা দোষের। কি বলছে? তার মামার কথা কি বেহাই সম্প্রদায় যাই হোক তেজ থাকাটা দোষের। অতএব মামা মনে খুশি হইলেন। শম্ভুনাথ বাবু যখন উঠিলেন তখন মামা সংক্ষেপে উপর হইতেই তাকে বিদায় করিলেন। তো যখন দেখে এর কোনো তেজ-টেজ নাই তখন মনে করে একটা নিজের একটা ইগো দেখাচ্ছে, একটা ভাব দেখাচ্ছে। আর ওরা তো গুনার ভিতরে নাই। বুঝছো? গাড়িতে তুলিয়া দিতে গেলেন। পণ সম্বন্ধে ২ পক্ষের পাকাপাকি কথা ঠিক হইয়া গিয়াছিল। মামা নিজেকে অসামান্য চতুর বলিয়াই অভিমান করিলেন। মামা নিজেকে অনেক চালাক মনে করে, বুঝছো? কথাবার্তায় কোথাও তিনি কিছু ফাঁক রাখেন নাই। টাকার অঙ্ক স্থির টাকার অঙ্ক তো স্থির ছিলই। মানে আগে থেকে স্থির করে রাখছে। তারপরে গহনা কত ভরি এবং সোনা কত দরে হইবে সে একেবারে বাঁধাবাঁধি হইয়া গিয়াছিল। আমি নিজে এই সমস্ত কথার মধ্যে ছিলাম না। সে তো কারণ তার মামা আর তার বাবাই সরি তার মামা আর তার মাই তার সব, বুঝছো? এগুলো কথা হইতেছিল না।
জানিতাম না দেনা পাওনা কি স্থির হইল। মনে জানিতাম এই স্থূল অংশটা বিবাহের একটা প্রধান অংশ। সে ভাবতো যে এই যে পণ দেওয়া নেওয়া, এই যে টাকা পয়সা এটা কি বিবাহের একটা অংশ। ওকে? প্রধান অংশ। এবং সে অংশে ভার যার উপর তিনি এক কড়াও ঠকিবেন না। এবং তাদের মামাদের উপর তার প্রচুর বিশ্বাস ছিল। তার মামা যে রয়েছে সে এক কড়াও ঠকবে না। বস্তুত আশ্চর্য পাতালোক বলিয়া মামা আমাদের সমস্ত সংসারের প্রধান গর্বের সন্তান। মানে তাদের পুরো সংসারের একমাত্র গর্বের কারণই তার মামা, বুঝছো? তাহলে তার মামাকে এতটা গর্বের বিষয় যে সে ঠকার মানুষ না। যেখানে আমাদের কোনো সম্বন্ধ আছে, সেখানে সর্বত্রই তিনি বুদ্ধির লড়াই জিতিবেন। এ একেবারে ধরা কথা। এইজন্য আমাদের অভাব না থাকিলেও এবং অন্য পক্ষের অভাব কঠিন হইলেও জিতিব। আমাদের সংসারের এই জেদ ইহাতে সে বাস্তববাদী। মানে মামা জিতবেই, ভাবতে চায় না। এরকম মানুষ। তারপরে কি বলছে? গায়ে হলুদ অসম্ভব রকম ও গায়ে হলুদ। গায়ে যে হলুদ, গায়ে হলুদের বিয়ার আগে গায়ে হলুদ হয়। গায়ে হলুদ অসম্ভব রকম ধুম পড়িয়া গেল। বাহক এত গেল যে তাহার আদমশুমারি করিতে হইলে কেরানি রাখিতে হয়। এই দেখো, মেয়ের বাড়িতে সবসময় দেখো আমাদের কালচারটাই খুব খারাপ। আমরা বিবাহ অনুষ্ঠান সবথেকে সেরা বিবাহ সেইটাই যে বিবাহটা খরচ সবথেকে কম হয়। এই গায়ে হলুদ অনুষ্ঠান এগুলো সব হিন্দুদের কালচার। আমরা এগুলার কালচার নিজেদের কালচার করে ফেলছি। সব ডিজে গান-টান মানে সব মিলে একটা অন্যরকম মানে বিবাহ আর বিবাহ নাই। এমন একটা অবস্থা। তো এই যে মেয়েদের বাড়ি সবসময় ছেলেদের বাড়ি হলে মেইন খাওয়া-দাওয়া হবে। মেয়েদের বাড়ি কোনো খাওয়া-দাওয়া হবে না। মেয়েকে তুলে নিয়ে চলে আসবে বা সিম্পল ১০-১৫ জন গেল সেরকম। কিন্তু এরা কি করতেছে? এরা মনে করে মেয়েদের বাড়ি এত মানুষ গেছে যে এইটারে হিসাব করতে আদমশুমারি লাগবে। তাহলে বুঝুন কত মানুষ গেছে। তাদেরকে বিদায় করিতে অপর পক্ষের যে নাকাল হইতে হইবে সে কথা স্মরণ করে মামার সঙ্গে মা একজোড়ে বিস্ত হয়। মানে তারা উল্টো হাসাহাসি করছে। এত লোক যাচ্ছে তারা বিপদে পড়বে। বুঝছো? ব্যান্ড, বাঁশি, শখের কনসার্ট প্রভৃতির যেখানে যত প্রকার উচ্চ শব্দ আছে সব একসঙ্গে মিশিয়া বর্বর কোলাহলে মত্ত হস্তি তারা সঙ্গীত সরস্বতীর পদ্মবন্দলিত বিদলিত করিয়া আমি তো বিবাহ বাড়িতে গিয়া উঠিলাম। আংটিতে হাড়েতে জরি জহরতে আমার শরীর যেন গহনার দোকান এ নামে চড়িয়া বলিয়া বোধ হইল। তাহাদের ভাবি জামাইয়ের মূল্য কত এটা যেন কতক পরিমাণে সর্বাঙ্গে স্পষ্ট করিয়া লিখিয়া ভাবি শ্বশুরের সঙ্গে মোকাবেলা করিতে চলিয়া আছিলাম। বুঝা যাচ্ছে? তাদের ভাবি, ভাবি মানে কিন্তু ভাবি না। ভাবি মানে কি মানে হবে, বুঝছো? হবু। বলে না হবু জামাই। এটা হবুটাকে ভাবি, ভাবি বলছে। ভাবি হবু একই শব্দ। তো বলছে তাদের যে হবু জামাইয়ের যে এত মানে ইয়া এত ধন দৌলত মানে এত ইয়া সম্মান এটা বোঝানোর জন্যই তার কি হবু শ্বশুরের কাছে হবু শ্বশুরের মোকাবেলা করতে গেছে। তো এরকম অবস্থা। দেখে মনে হচ্ছে। মামা বিবাহ বাড়িতে ঢুকিয়া খুশি হইলেন। একে তো উঠোন হতে বরযাত্রীর জায়গা সংকুলান। অনেক লোক নিয়ে গেছে জায়গা হচ্ছে না। হয় শক্ত। তারপরে সমস্ত আয়োজন নিতান্তই মধ্যম রকম। আয়োজনও সেরকম করি নাই। ইহার পর শম্ভুনাথ বাবুর ব্যবহারটাও নেহাত ঠান্ডা। সে তো এমনি ঠান্ডা মানুষ। তার বিনয়টা অসহ্য নয়। ওকে? তারপরে কি বলছে? মুখে তো কথাই নাই। কোমরে চাদর বাঁধা, গলা ভাঙা, টাক পড়া, মিসকালো এবং বিপুল শরীর তার একটি উকিল বন্ধু। মানে শম্ভুনাথ বাবু কিন্তু ডাক্তার। কিন্তু তার একটা বন্ধু হচ্ছে উকিল। বন্ধু যদি নিয়ত হাত জোড় করিয়া মাথা হেলাইয়া নম্রতার কিন্তু হাস্য ও গদগদ বচনে কনসার্ট পার্টির করতাল বাজিয়ে হইতে শুরু করিয়া কর্মকর্তাদের প্রত্যেককে বারবার প্রচুররূপে অভিষিক্ত করিয়া না দিতেন তবে গোড়াতেই একটা স্তর হইত। মানে শোভনাথ বলে একটা বন্ধু ছিল, একটা উকিল বন্ধু। সে যদি যে ওদেরকে একটু কুর্নিশ না করতো, যে আসেন, আসেন একটু না তেল দিত, তাহলে মনে করো যে বিয়ে ১ম এই ভেঙে যেত এমন একটা ভাব। মানে এদের এমন ভাব আছে যে মেয়েদের কোনো ওদের মূল্যই দিচ্ছে না। আমরাই সব। বুঝছো? আমি সবাই বসিবার কিছুক্ষণ পরে মামা শম্ভুনাথ বাবুকে পাশের ঘরে ডাকিয়া লইয়া এই যে শুরু খেলা। কি কথা হইলো জানি না। কিছুক্ষণ পরেই শম্ভুনাথ বাবু আমাকে আসিয়া বললেন, "বাবাজি একবার এদিকে আসুন।" কি বললেন? যে, "বাবাজি একবার এদিকে আসুন।" ব্যাপারখানে এই। সকলের না হোক কিন্তু কোনো মানুষের জীবনে একটা কিছু লক্ষ্য থাকে। আমার একমাত্র লক্ষ্য ছিল তিনি কোনমতে কারো কাছে ঠকবেন না। বুঝছো? প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য আছে। তো অনুভবের মামার লক্ষ্য কি ছিল? সে কারো কাছে কখনো ঠকবে না। তার ভয় তার বেহাই তাকে গহনায় ফাঁকি দিতে পারে। তার একটা ভয় হচ্ছে যে গহনার কথা বলছে, গহনা যদি ফাঁকি দেয়।
এইজন্য বিবাহ কার্য শেষ হইয়া গেলে সে ফাঁকি আর প্রতিকার চলিবে না। না বিয়ে শেষ হয়ে গেলে তার কিছু বলতে পারবে না, বুঝছো? বাড়ি ভাড়া, সওগাত, কোনো লোক বিদায় প্রভৃতি সম্বন্ধে যেরকম টানাটানির পরিচয় পাওয়া গেছে, তাহাতে মামা ঠিক করিয়াছেন, দেওয়া থাওয়া সম্বন্ধে এই লোকটির শুধু মুখের কথার উপর ভর করা চলিবে না। সেইজন্য বাড়ির ছ্যাঁকড়াকে শুদ্ধ এই যে বাড়ির ছ্যাঁকড়া মানে কি? যে এই যে সোনা বানায় না? সোনার এই যে কি বলে এটাকে? হার বানায়, হার চুরি বানায়, এদের ছ্যাঁকড়া বলে। কি বলছে? ছ্যাঁকড়াকে সঙ্গে করে নিয়ে আসতে। বলো কোন লেভেলের রাগটা হয় এখানে যদি ছ্যাঁকড়াকে সঙ্গে করে নিয়ে আসে, বুঝছো? এই হলো এর সবথেকে বড় ঝামেলা। তারপর কি বলছে? কানে আছে, পাশের ঘরে গিয়া দেখলাম মামা এক তক্তপোশে এবং স্যাকরা তাহার দাড়িপাল্লা কুষ্টিপাথর প্রভৃতি লইয়া মেঝে বসে আছে। ব্রাহ্মণরা আমাকে বললেন, তোমার মামা বলিতেছেন বিবাহ কাজ শুরু হইবার আগে তিনি কোন সমস্ত গহনা যাচাই করে দেখাবেন। ইহাতে তুমি কি বলো? তখন শম্ভুনাথ বাবু এই ছেলেটাকে বলল। বললে যে বলছে তোমার মামা বলতেছে যে বিয়ের আগে গহনাগুলো পরীক্ষা করবে। এটা তুমি কি বলতেছো? বুঝছো? তখন সে কি করল? অনুপম, আমি মাথা হেঁট করিয়া চুপ করে রইলাম। মাথা হেঁট করে চুপ করে রইল। মামা বললেন, "ও আবার কি বলবে? আমি যা বলিব তাই হইবে।" মামা যখন বলল যে, "ও কি বলবে? আমি যেটা বলব সেটাই হবে।" ওকে? সময় বাবু আসলে বুঝলেন যে তাইলে ওই ছেলেটার কোনো মানে আত্মসম্মানও নাই, ওর কিছুই নাই। ওর হলো মনে করো গোলামের মতো। তো তো বুঝে গেল এরকম পোলার কাছে কি মেয়ে দেয়া যায়? যার নিজের পার্সোনালিটি নাই, তাই না? এই যে তোমাদের আমি অনেক সময় তোমাদের এই যে WhatsApp গ্রুপে যে আমি অনেক ছেলেদের বকাবকি করি। কেন বকাবকি? পার্সোনালিটির অভাব। যারা এই যে মেসেজে একটা মেয়েকে নক দেয় করো, এগুলো পার্সোনালিটির অভাব। বুঝছো? এই যে আমরা কাউকে নক দেই না, তার মানে এমন না যে আমাদের একেবারে খাঁখা মুরুব্বি। কিন্তু না। এটা হলো তোমাদের যারা মেসেজ দাও তাদের সাথে বিরক্ত হয়ে ব্লক মারে। আর উল্টা আমাদের কাছে কি মানুষ এসে বলে, "ভাইয়া বা বন্ধু কেমন আছো?" তাই না? ওইটাই নিজের একটা পার্সোনালিটি থাকতে হবে। সবসময় মনে রাখবা যে লাইফে চলতে গেলে তোমাকে সবার আগে খুব ভালো একটা গুড পার্সোনালিটি ওকে? তো চলো যেহেতু গল্প অনেক বড় আমি অন্যদিকে কোনো কথাও বলতে চাচ্ছি না এবং এদিকে আমার ঘুমও আসতেছে। আমি সেভাবে হয়তোবা ডেলিভারিও তোমাদের দিতে পারতেছি না যেভাবে আসলে মজা করে দেওয়ার দরকার ছিল। এদিকে আবার আমার খুব আস্তে খুব একটু বিজি হয়ে যাচ্ছে। এজন্য আমি ক্লাসও নিতে পারব না। এজন্য ভাবতেছি আগের থেকে তোমাদের একটুখানি টুকটুক করে নিয়ে নিই। হ্যাঁ? তারপর আস্তে ছাড়বো। তারপরে কি বললাম? কোথা থেকে যাচ্ছিলাম? শম্ভুনাথ বাবু আমার দিকে চাহিয়া কহিলেন, "সে কথা তবে ঠিক। উনি যা বলিবেন তাই হইবে? এ সম্বন্ধে তোমার কিছুই বলার নাই?" আমি একটু ঘাড় নাড়ার ইঙ্গিতে জানাইলাম, "এ কথায় আমার সম্পূর্ণ অধিকার।" মানে এইভাবে জানাইছেন। কিছুই করার নাই। "আচ্ছা তবে বসো। মেয়ের গা হইতে সমস্ত গয়না খুলিয়া আনিতেছি।" এই বলিয়া তিনি উঠিলেন। মামা বললেন, "অনুপম এখানে কি করবে? ও সভায় গিয়া বসুক।" শম্ভুনাথ বলিলেন, "না, সভায় নয়, এইখানেই বসিতে হইবে।" কিছুক্ষণ পরে তিনি একখানা গামছায় বাঁধা গহনা আনিয়া তক্তপোশের উপর মিলিয়া ধরিলেন। সমস্ত তাহার পিতামহীদের আমলের গহনা। হাল ফ্যাশনের সূক্ষ্ম কাজ নয়। যেমন মোটা তেমনি ভারী। ঠেকরা গহনা হাতে তুলিয়া লইয়া বলিল, "এ আর দেখিব কি? ইহাতে খাদ নাই। এমন সোনা এখনকার দিনে ব্যবহারই হয় না।" এই বলিয়া সে মকর মুখ, মকর মানে কি? কুমির মনে হয় না? মকর মানে কুমির। তাহলে কুমিরের মুখের মতো মোটা একখানা বালা একটু চাপ দিয়া দেখাইলো তাহা বাকিয়া যায়। বাঁকা তাহলে নিখাদ, খাদ নাই। ওকে? হাত থাকলে ভেঙে যাইত। মামা তখনই নোট বইয়ের গহনাগুলির ফদ্দ টুকিয়া লইলেন। পাশে যাহা দেখানো হইল তাহার কোনটা কম পড়ে। হিসাব করিয়া দেখিলেন গহনা যে পরিমাণ দেবার কথা এগুলোর সংখ্যায় দরে ও ভারে তার অনেক বেশি। গহনাগুলির মধ্যে একজোড়া ইয়ারিং ছিল। ওকে? ইয়ার মানে কি? ইয়ার মানে কান। ওকে? ইয়ার। ইয়ার মানে কান তাহলে ইয়ারিং মানে কি? মানে কানের রিং। ওকে? মানে কানের দুল ছিল। আ শম্ভুনাথ সেইটে হেক্টর হাতে দিয়া বলিলেন, "এইটা একবার পরখ করিয়া দেখো তো।" এবার শম্ভুনাথ সেই ইয়ারিংটা দিল। বুঝছো? দিলে বলছে, "এটা একটু পরখ করে দেখো।" তখন কি বলছে? শাকরা কহিল, "ইহা বিলাতি মাল। ইহাতে সোনার ভাগ সামান্যই আছে।" কি বলল? "এইটা বিলাতি জিনিস। এইটায় সোনার ভাগ সামান্য আছে।" ওকে? সোমনাথ বাবু ইয়ারিং জোড়া মামার হাতে দিয়া বলিলেন, "এটা আপনারাই রাখিয়া দিন।" মানে বলছে, "এটা আপনারাই রাখিয়া দেন।" এটা ওদের শোনা। উল্টা মামা যেখানে শম্ভুনাথ বাবুকে অপমান করবে, সেখানে নিজে অপমানিত হইবে। মামা সেটা হাতে লইয়া দেখিলেন, এই ইয়ারিং দিয়াই কন্যাকে তাহারা আশীর্বাদ করিয়াছিলেন। মামার মুখ লাল হইয়া উঠিল।
দরিদ্র তাহাকে ঠকাতে চাহিবে, কিন্তু তিনি ঠকিবেন না। এই আনন্দ সম্মুখ হইতে বঞ্চিত হইলেন এবং তাহার উপরেও কিছু উপরি পাওনা জুটিল। বুঝছো? তার উপরে কি কিছু উপরি পাওনা জুটে গেল। এই যে অত্যন্ত মুখ ভার করিয়া বলিলেন, "অনুপম যাও, তুমি সবাই গিয়ে বসো।" তিনি যে জিততে চায়, জিততে যেয়ে সে হেরে গেল। জিতে যেয়েও হার মেনেছি। বুঝছো? তারপরে শম্ভুনাথ বাবু বললেন, "না, এখন সবাই বসিতে হইবে না। চলুন আগে আপনাদের খাওয়াইয়া দেই।" বলছে, "এখন সবাই-টবাই বসতে হবে না, আগে খাওয়া-দাওয়া করে নিই, তারপরে বসবেন।" মা বললেন, "সে কি কথা লগ্ন?" শম্ভুনাথ বাবু বলিলেন, "সেজন্য কিছু ভাবিবেন না, এখন উঠুন। লোকটি নেহাত ভালো মানুষ ধরনের, ভেতরে বেশ একটু জোর আছে বলিয়াই বোধ হইল।" মামাকে উঠিতে হইল। বরযাত্রীদেরও আহার হইয়া গেল। আয়োজনের আড়ম্বর ছিল না, কিন্তু রান্না ভালো এবং সমস্ত বেশ পরিষ্কার পরিচ্ছন্ন বলিয়া সকলেই তৃপ্ত। খাওয়া-দাওয়া খুব ভালো করছে। বরযাত্রীদের খাওয়া শেষ হইলে শম্ভুনাথ বাবু আমাকে খাইতে বলিলেন। মামা বললেন, "সে কি কথা? বিবাহের পূর্বে বর খাইবে কেমন করিয়া?" এ সম্বন্ধে মামার কোনো মত প্রকাশকে তিনি সম্পূর্ণ উপেক্ষা করিয়া আমার দিকে চাহিয়া বললেন, "তুমি কি বলো? বসিয়া যাইতে দোষ কিছু আছে?" মূর্তিমতী মাতৃ আজ্ঞা স্বরূপে মামার উপস্থিত। তার বিরুদ্ধে চলা আমার পক্ষে অসম্ভব। আমি আহারে বসিতে পারিলাম। তো অনুপমের কপালে খাবারটাও জুটল না। বউ তো জুটলই না, খাবারটাও জুটল না। হ্যাঁ, এর থেকে আর কি দুঃখকর কিছু আছে বলো? কিছুই নাই। সে খাইতেও পারল না, আর বিয়ে তো হইলই না। সে পারল না। তখন শম্ভুনাথ বাবু মামাকে বলিলেন, "আপনাদেরকে অনেক কষ্ট দিয়াছি।" এই যে শুরু, খেলা শুরু। বলছে, "আপনাদেরকে অনেক কষ্ট দিয়াছি। আমরা ধনী নই। আপনাদের যোগ্য আয়োজন করিতে পারি নাই। রাত হইয়া গেছে। আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না। শুনতে হবে।" মামা বলিলেন, "তা সবাই চলুন, আমরা তো প্রস্তুত আছি।" প্রমোদ বললেন, "তবে আপনাদের গাড়ি বলিয়া দিই। দেখো কোন লেভেলের সিগমা মেল, মানে তোমরা তো কোন লেভেলের সিগমা মেল, আর রবীন্দ্রনাথ কোন লেভেলের লেখক, এটা তোমরা ভাবো। এটা আমি আর কিছু না।" তারপরে কি বলছে, মামা আশ্চর্য হইয়া বলিলেন, "ঠাট্টা করিতেছেন নাকি?" সোমনাথ কহিলেন, "ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন। ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার।" আমার দু চোখ এত বড় করিয়া মেলে অবাক হইয়া রহিলেন। সোমনাথ কহিলেন, "আমার কন্যার গহনা আমি চুরি করিব? এ কথা যাহার মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি।" খুব অসাধারণ কথা যে আমার কন্যার গহনা আমি চুরি করিব। এ কথা যারা মনে করে তাদের হাতে আমি কন্যা দিতে পারি না। ১ মিনিট, আমার মনে হয় শোনাই শুরু করি। তো কি বলছে যে আমাকে একটি কথা বলাও তিনি আবশ্যক বোধ করিলেন না। কারণ প্রমাণ হইয়া গেছে আমি কেউ না। মানে সম্রাট বাবু আর ছেলের কাছে শোনার মতন কোন কথা-টথা না। কারণ প্রমাণই হয়ে গেছে এই যে ছেলের এর কোন কাজ নাই। ওকে? তারপরে যা হইল সে আমি বলিতে ইচ্ছা করি না। ঝাড় লণ্ঠন ভাঙিয়া চুরিয়া জিনিসপত্র লন্ডভন্ড করিয়া বরযাত্রের দল দক্ষযজ্ঞের পালা সারিয়া বাহির হইয়া গেল। সব ভাঙচুর করে চলে আসছে। বাড়ি ফিরিবার সময় ব্যান্ড, রসদ চৌকি ও কনসার্ট একসঙ্গে বাজলো না। মানে ওইগুলো সব নিয়ে গেছে কনসার্টে গান-টান বাজাবে, ব্যান্ড পার্টি নিয়ে গেছে। কিন্তু এগুলো তো আর বাজলো না। কারণ এ তো শেষ। এবং অভ্রের ঝাড়গুলো আকাশের তারার উপর আপনাদের কর্তব্যের বরাত দিয়া কোথায় যে মহানির্বাণ লাভ করিল সন্ধান পাওয়া গেল না। ওকে? ১, ২, ৩, ৪, ৫, আচ্ছা ৫ পেজ আছে। আমি ৫ পেজ খুব তাড়াতাড়ি করে পড়ে ফেলাই। ওকে? তোমাদের পড়ে ফেলাই তাহলে ক্লাস, কারণ অনেক বেশি ক্লাস নিয়েও তো লাভ নাই। তো তারপর কি বলছে? বাড়ির সকলে তো রাগে আগুন। কন্যার পিতা এত গুমর, কলিজে ৪ পাও হইয়া আসিল। মানে কলির যুগ এসে গেল, বুঝছো? মানে শেষ জামানা যেটাকে বলে। সকলে বলিল, "দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া?" মানে বলছে, "দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া?" কিন্তু মেয়ের বিয়ে হইবে না এই ভয় যার মনে নাই, তার শাস্তি কি? উপায় কি? সে মেয়ের বিয়ে তো সে মেয়ের বিয়েটাই ভেঙে দিছে। তাহলে যার মেয়ের বিয়ে হবে না এই ভয়টা যার নাই, আমাদের সমাজের অনেক পিতা তার মেয়ের বিয়ে যেন হয় বা যাতে কলঙ্কর দাগ না লাগে এরকম জিনিসের জন্য সে কি অনেক কিছু সহ্য করে। তাই না? তো এই জিনিসটাই বলতেছে যে মেয়ের বিয়ে হবে নাই যেভাবে, তাহলে তার শাস্তিটা আমরা আসলে কিভাবে দিতে পারি? ওকে? যে এই যে মস্ত বাংলাদেশের মধ্যে আমিই একমাত্র পুরুষ যাহাকে কন্যার বা বিবাহের আসর হইতে নিজে ফিরিয়া দিয়েছে। মানে সারা জায়গায়, সব জায়গায় দেখবা যে কি হয়? ছেলেরাই বিয়ে ভেঙে চলে আসে। কিন্তু এইখানে
সমস্ত বাংলাদেশের মধ্যে একমাত্র ওই একমাত্র পুরুষ আমাদের অনুপম। সে কন্যার বাপই তাকে বলছে যে, "তুমি আউট।" ওকে? তারপর কি বলছে, এত বড় সৎপাত্রের কপালে কি দেখছো এখনো নিজেকে কতটা বড় হাইলাইট করতেছে। বলছে, "এত বড় সৎপাত্রের কপালে এত বড় কলঙ্কের দাগ কোন নষ্ট গ্রহ এত আলো জ্বালাইয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া আঁকিয়া দিল?" বরযাত্রীরা এই বলিয়া কপাল চাপড়াইতে লাগলো যে, "বিবাহ হইল না অথচ আমাদের ফাঁকি দিয়া খাওয়াইয়া দিল।" এই যে মানে বিয়ের সব খাবার-দাবার ভেঙে চুরে আসবে। কিন্তু কি করলো? ওরা কিন্তু উনি বুদ্ধি করে সব খাওয়াই দিছে। পাক যন্ত্রটাকে সমস্ত অন্নশুদ্ধ সেখানে টান মেরে ফেলিয়া দিয়ে আসিতে পারিলেই তবে আফসোস মিটিত। ওকে? হলো মজার কাহিনী। বিবাহের চুক্তিভঙ্গ মানহানির দাবিতে নালিশ করিবে বলিয়া মামা অত্যন্ত গোল করিয়া বেড়াইতে লাগিলেন। হিতৈষীরা বুঝাইয়া দিল, "তাহা হইলে তামাশা যেটুকু বাকি আছে তাহা পুরা হইবে।" মানে বলছে, "আমরা মামলা দেব।" বলছে, "আরে মামলা দিলে তামাশা যতটুকু বাকি ছিল ততটুকু তামাশা হয়ে যাবে।" ওকে? বলা বাহুল্য আমিও খুব রাগিয়াছিলাম। ও রেগে গেছে যে আমার বিয়ে ভেঙে গেছে আর ও তো রেগেই যাবে। তো ওর বন্ধু এসে যেভাবে বলল, "মেয়ে যদি আছে একটা খাসা মেয়ে আছে" এরকম কি বলল না? তোমরা তো এমনিতেই বুঝো তোমরা। তো তারপরে কি বলছে? কোন গতিকে শম্ভুনাথ ভীষণ জব্দ হইয়া আমাদের পায়ে ধরিয়া আসিয়া পড়েন। গোঁফের রেখায় তা দিতে, দিতে এইটাই কেবল কামনা করিতে লাগিলাম। অবস্থায় শম্ভুনাথ কবে আমার পায়ে এসে ধরে মাপ-টাপ চাবে যে, "বাবা তুমি আবার আসো।" কিন্তু এই আক্রোশের কালো রঙের স্রোতের পাশাপাশি আরেকটা স্রোত বহিতেছিল। যেটার রং একেবারে কালো নয়। এখান থেকে শুনি এই লাইনগুলো অস্থির লাগছে। সমস্ত মন যে সে অপরাজিতা। এইজন্যই কিন্তু অপরাজিতা নাম হইছে, বুঝছো? কারণ সে তো তাকে মেয়েটাকে দেখি নাই। পানে ছুটিয়া গিয়াছিল। এখন হচ্ছে তাহাকে কিছুতেই টানিয়া ফিরাইতে পারি না। দেয়ালটুকুর আড়ালে রহিয়া গেল গো। কপালে তার চন্দ্রনাকা, কি বলছে? কপালে তার চন্দ্রনাকা, গায়ে তার লাল শাড়ি। মানে এটা কিন্তু সে কল্পনা করছে। এরকম হইতে পারে। কপালে তার চন্দ্রনাকা, গায়ে তার লাল শাড়ি, মুখে তার লজ্জায় রক্তিমা। হৃদয়ের ভিতরে কি যে তা কেমন করিয়া বলি। আমার কল্পলোকের কল্পলতাতেই বসন্তের সমস্ত ফুলের ভার আমাকে নিবেদন করিয়া দিবার জন্য। হাওয়া আসে, গন্ধ পাই। কি বলছে? হাওয়া আসে, গন্ধ পাই। পাতার শব্দ শুনি। কেবল আর একটি পা ফেলার অপেক্ষায়। মানে কি অসাধারণ লাইন বলছে যে তার কল্পনা একদম বাস্তব হয়ে গেছে। হাওয়া আসতেছে, গন্ধ পাচ্ছে, পাতার শব্দ শুনতেছে। কেবল আর একটি পা ফেলার অপেক্ষা। আর একটা পা ফেললেই কিন্তু আর মনে করে বিয়ের লগ্ন। আর অল্প একটু পরে কিন্তু সে অপরিচিতকে সে তার নিজের করে পেয়ে যেত। এমন সময়ে সেই এক পদক্ষেপের দূরত্বটুকু এক মুহূর্তে অসীম হইয়া ওঠে। একদম মানে ১ সেকেন্ডের দূরত্ব অসীম হয়ে গেছে। তো অসাধারণ লাইন না? যে পিঙ্ক কালার দিয়ে যেটা দাগিয়ে রাখছে এটা কত সুন্দর একটা লাইন। এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদার বাড়িতে গিয়া তাহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ। হইলেই তার প্রত্যেক কথা স্ফু স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছে। মনে করেন যে লোকটা খুব কম কথা বলে ইন্ট্রোভার্ট মানুষ, সে যদি কোনো একটা সুন্দর একটা কথা বলে সবাই কিন্তু ভাববে যে বাহ! ও যদি এই বলে তাহলে সে কি জিনিস, তাই না? তো এই গেল। নো, 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 নো। আও সংকীর্ণ হইয়া উঠিল। বুঝছো কোথায় পড়ছিলাম? আমার কিন্তু এখন আস্তে, আস্তে ঘুমের দিকে চলে আসতেছে। বুঝছো? চলে আসছিলাম। বিনুতার বর্ণনা ভাষা অত্যন্ত সংকীর্ণ। আচ্ছা, বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ই আশ্চর্য। কিন্তু না দেখলাম তাহাকে চোখে। এই দেখো। তাহলে কি? কিন্তু তাকে দেখতে পাই নাই। ওকে? কে? অনুপম কিন্তু তাকে দেখি নাই। কিন্তু না দেখলাম তাকে চোখে, না দেখলাম তাহার ছবি। মানে ছবিও দেখে নাই। সমস্তই অস্পষ্ট হইয়া রহিল। বাহিরে তো সে ধরাই দিল না। তাহাকে মনেও আনিতে পারিলাম না। কারণ যাকে দেখি নাই তাকে তো মনে আসলে ধরে না। এজন্যই মন সেদিনকার সেই বিবাহ সভায় দেয়ালটার বাহিরে ভূতের মতো দীর্ঘশ্বাস ফেলিয়া বেড়াইতে লাগিল। ঐশীর কাছে শুনিয়াছি, মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হয়েছিল। মানে কি মেয়েটা কিন্তু অনুপমকে দেখেছে, বুঝছো? ফটোগ্রাফ। পছন্দ করিয়াছে বৈকি। না করিবার তো কোন কারণ নাই। দেখছো? নিজেরে কিভাবে যে প্রশংসা করে, এটা তোমাদের আমাদের শান্ত ভাইয়ের মতন, বুঝছো? নিজেরে খুব একটা হাইলাইট প্রশংসা করে নিজে। তো কি বলছে? পছন্দ করিয়া বৈকি। না করিবার তো কোন কারণ নাই। ওকে?
কি বলছে? না করিবার তো কোনো কারণ নাই। আমার মনে বলে সে ছবি তার কোনো এক বাক্সের মধ্যে লুকানো আছে। দেখছো? মানে বলছে আমার মনে বলতেছে যে সে ছবি তার কোনো বাক্সের মধ্যে লুকানো আছে। একলা ঘরে দরজা বন্ধ করিয়া একদিন নিরালা দুপুরবেলা সেটি খুলিয়া দেখে। যখন ঝুঁকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপর কি তার মুখের ২ ধার দিয়ে এলোচুল আসিয়া পড়ে না? হঠাৎ বাহিরে কারো পায়ের শব্দ পাইলে সে কি তাড়াতাড়ি তার সুগন্ধ আঁচলের মধ্যে ছবিটিকে লুকাইয়া ফেলে না? ও কি লাইন দেখছো? কি প্রেমের লাইন! দিন যায়, ১ টা বছর গেল। ১ টা বছর চলে গেছে। মামা তো লজ্জায় বিবাহ সম্বন্ধে কথা তুলিতেই পারেন না। মার ইচ্ছা ছিল আমার অপমানের কথা যখন সমাজ লোকে ভুলিয়া যাইবে তখন বিবাহের চেষ্টা দেখবেন। এদিকে আমি শুনিলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছে। কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে। মানে সে মেয়ে মানে কল্যাণী। শুনিয়া আমার মন পুলকের আবেশে ভরিয়া গেল। মানে সে তো খুশি হয়ে গেছে যে আমি কল্পনায় দেখিতে লাগিলাম সে ভালো করিয়া খায় না। সন্ধ্যা হইয়া আসে সে চুল বাঁধিতে ভুলিয়া যায়। তার বাপ তার মুখের পানে চান আর ভাবেন আমার মেয়ে দিনে, দিনে এমন হয়ে যাইতেছে কেন? মনে হচ্ছে ওর প্রেমে পড়ে গেছে। হঠাৎ কোনদিন তার ঘরে আসিয়া দেখেন মেয়ে ২ চক্ষু জলে ভরা। জিজ্ঞাসা করলেন, "মা তোর কি হইয়াছে বল আমাকে?" মেয়ে তাড়াতাড়ি চোখের জল মুছিয়া বলে, "কই কিছু না তো বাবা।" ওহ কি লাইন দেখছো? বাপের এক মেয়ে যে বড় আদরের মেয়ে। যখন অনাবৃষ্টির দিনে ফুলের কুঁড়ির মতো মেয়ে একেবারে বিমর্ষ হইয়া পড়িয়াছে, তখন বাপের প্রাণে আর সহিল না। তখন অভিমানে ভাসাইয়া দিয়া তিনি ছুটিয়া আসিলেন আমার দ্বারে। দেখছো? আমার দ্বারে মানে এটা কিন্তু কল্পনা করতেছে। তো এটা হলো বাস্তব ঘটনা। তারপরে মনের মধ্যে এই যে কালো রঙের ধারাটা বহিতেছে, সে যেন কালো সাপের মতো রূপ ধরিয়া ফুঁস করিয়া ওঠে। সে বলিল, "বেশ তো, আর একবার বিবাহের আসর সাজানো হোক, আলো জ্বলুক, দেশ-বিদেশের লোকের নিমন্ত্রণ হোক। তারপরে তুমি বরের টোপর পায়ে দলিয়া দলবল লইয়া সভা ছাড়িয়া চলে আসো।" কিন্তু যে ধারাটি চোখের জলের মতো শুভ্র, সে রাজহংসের রূপ ধরিয়া বলিল, "যেমন করে আমি একদিন" কি বলছে? দমনীয় নাকি? দমনীয়র পুষ্পবনে গিয়াছিলাম, তেমনি করে আমাকে একবার উড়িয়া যাইতে দাও। আমি বিরহিণীর কানে, কানে একবার সুখের খবরটা দিয়ে আসি গে। তারপরে? তারপরে দুঃখের রাত পোহাইল। নববর্ষার জল পড়িল, স্নান উল্টে মুখ তুলিল। এবারে সেই দেয়ালটা বাহিরে রহিল সমস্ত পৃথিবী। আর সবাই আর ভিতর প্রবেশ করলে একটি মাত্র মানুষ। তারপর, তারপর আমার কথা। কোন লেভেলের রোমান্টিক কে চলে গেছে দেখো। মানে বোঝাইলো যে আবার যদি বিয়েটা মানে সে কল্পনা করতেছে যে সব ঠিক হয়ে গেল। সোমনাথ বাবু এসে আমাকে বলল যে ভুল হয়ে গেছে। তুমি আবার চলো। আমিও গেলাম। তারপরে কি বলছে? তারপরে স্নান ফুলটি মুখ তুলিল। মানে কল্যাণের কথা বলতেছে। বুঝছো? তো এবার সেই দেয়ালের বাহিরে রইল সমস্ত পৃথিবী। মানে সমস্ত পৃথিবী দেয়ালের বাইরে। আর সবাই। মানে সমস্ত পৃথিবী এবং সবাই দেয়ালের বাইরে। তাহলে দেওয়ালের ভিতরে একমাত্র অনুপম আর কল্যাণী। তারপরে কথা ফুরালো। মানে ওই যে বাংলা ছবিতে যেমন ওই যে মনে করো যে লাইট অফ হয়ে যায়, এখানে মনে করো যে কথা ফুরিয়ে গেল তার। মানে সে তো তোমাকে তো আর অত বেশি বলবে না। যে সে বুঝো নাই তোমরা? থাক লাইন আছে ১, ২, ৩, ৪ বেশি বড় হয়ে যাচ্ছে না? আচ্ছা তাহলে বাকিটা আমি আরেকদিন ক্লাস নেব। তাহলে তোমাদের ৩ টা ক্লাসে মূলত আমি অপরিচিতা গল্পটা শেষ করব। আসসালামু আলাইকুম। তোমরা ভাইয়ের জন্য